আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার 5 জুন। আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ইস্যু নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন। আমি লাইভে সবসময় চেষ্টা করি লাইভে আপনাদের কমেন্টস এবং লাইভে থাকা কমেন্টসগুলা মাথায় রেখে সেগুলো আপনাদের রিপ্লাই দিতে। আর আজকে ভিডিওতে কয়েকটি জিনিস দেখাবো। এক হচ্ছে ইন্ডেক্স অ্যানালাইসিস করে দেখাবো, সেক্টর ওয়াইজ দেখাবো, কোন স্টক কেন কি কারণে বেশি ভালো হতে পারে, ভালো হওয়ার স্ট্রেংথ কোথায়, এগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের যারা কোর্স করতে চান, কোর্স ফি 12,000 টাকা, টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুইটাই করতে পারবেন, সাথে একটা এক্সেল শিট ফ্রি পাবেন, যেখানে ওই যে টপ 10 সর্ট আউট করে বের করা হয়। এবং এই টপ 10 দেখে দেখে যদি আপনারা অ্যানালাইসিস করে কিনেন, মার্কেটে সবসময় আপনারা রানিং স্টকে থাকতে পারবেন এবং আপনারা ভালো করবেন। তো চলুন দেখে আসি আজকের ডিএসসির ইন্ডেক্সটা। ডিএসসির ইন্ডেক্স কি বলে? বিএসসির ইন্ডেক্সটা ওই যে প্রতিনিয়ত বলে আসতেছি যে এখানে 5600। সেক্টর ওয়াইজ তো আগের ভিডিওতে বলা হয়ে গেছে। এখন দেখাবো হলো স্টক ওয়াইজ কোন স্টকটি বেশি স্ট্রেংথ নিচ্ছে। এখন সবচেয়ে বেশি স্ট্রেংথ নিচ্ছে যে স্টকটি দেখাবো সেটা জেনেক্সিল। জেনেক্সিলের স্ট্রেংথের জায়গা দেখেন। প্রাথমিকভাবে জেনেক্সিল যেটা করলো সেটা হলো প্রথম দিনে ভলিউম একটু আপ হলো। ভলিউমটা প্রথম দিনে কত ছিল আমি একটা ডাটা দেখে আপনাদের বলে দিচ্ছি। চলুন ডাটা দেখে আসা যাক জেনেক্সিলের। জেনেক্সিলে প্রথম দিনের ডাটাতে যাচ্ছি। জেনেক্সিলের ডাটাটা পাইলাম। এখানে পাওয়া যাবে কিনা, এখানে তো ওই যে আগের যে সফটওয়্যার বুলবিডিটা নাম চেঞ্জ হওয়ার কারণে এখানে সাধারণত আসে না। এখানে পাওয়া যায় সিরিয়াল ওয়াইজ। স্টক নাও কি পাওয়া যাবে? এই যে জেনেক্সিলটা ভলিউমটা, আচ্ছা, ওখানে তুলনামূলক আমার স্টকের ডাটাগুলো দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখানে দেখি ভলিউমটা। প্রথম দিনে এই যে ভলিউমটা যেটা হয়েছে, এটা হয়েছে হচ্ছে 26 লাখ। আমার এখানে অ্যাকুমুলেশন শিটটা দেখে আসি চলুন। জেনেক্সিলের শিটটা দেখলেই বোঝা যাবে। মাঝে একদিন আপডেট দেয়া নেই। আচ্ছা, এখান থেকে বলি, মুখে বললেই হচ্ছে। আপনাদের প্রথম দিন হয়েছে 26 লাখ ভলিউম এইখানে। এর পরের দিন যেটা হয়েছে সেখানে 60 লাখ ভলিউম এবং একটা হল্টেড ছিল। 26 থেকে 52, অলমোস্ট ডাবল। এরপরে কি করলো? এরপরে 1 কোটিটা ভলিউম হয়েছে, তার মানে 26 থেকে চিন্তা করলে প্রথম দিনের চেয়ে অলমোস্ট প্রায় 4 গুণ ভলিউম আছে। এই যে 4 গুণ যে ভলিউম হচ্ছে,
4 গুণ ভলিউম এবং এইখানে একটা ব্রেকআউট নিয়েছে দেখেন। এই যে এখানে 28 লেভেল একটা ব্রেকআউট নিয়েছে সে। এইখানে 29.4 লেভেলে একটা ব্রেকআউট নিয়েছে এবং পরের দিন যে হল্টেড করতে 4 গুণ ভলিউম হয়েছে। তো এই যে 4 গুণ স্মার্ট মানি ঢোকার একটা লক্ষণ। যখন ভলিউম অনেক বেশি কয়েক গুণ হবে তখন সেটা স্মার্ট মানি কনফার্ম করে। তো এখানে কিন্তু স্মার্ট মানি কনফার্ম করে ফেলেছে। এজন্য জেনেক্সিলটা অনেক বেশি, অনেক অ্যাঙ্গেল থেকেই অনেক বেশি স্ট্রং। মুভিং এভারেজে কি বলে? মুভিং এভারেজেও সে ট্রেন্ড লাইনে স্ট্রং। সবগুলা ডাটাই পজিটিভ দেখাবে এখন। আরএসআই দেখাচ্ছে এই যে 67 দেখাচ্ছে। তো এখন 50 প্লাস হলে সবচেয়ে এখান থেকে 80 90 পর্যন্ত একটা জোন পাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যাব হলো পরবর্তী যে স্টক নিয়ে আপনাদের বেশি বিশ্লেষণ করা দরকার, সেটা হচ্ছে যে সানলাইটটা আপনাদের বিশ্লেষণ করে আসি। সানলাইট কেন গুরুত্বপূর্ণ চলুন দেখে আসি। সান লাইফ ইন্স্যুরেন্স কি যে এখান থেকে যখন নতুন করে আবার কারেকশন হয়ে রিভার্স করতেছে, এইখানে দেখেন একটা দিনও কিন্তু সে হল্টেড করেনি, শুধু প্রাইস বেড়েছে। বাড়ার পরে যে এখানে একটা শুটিং স্টার দিয়ে সে কারেকশনে নিয়েছে এবং এই কারেকশন স্টেজে আমি বারবার বলেছি এই স্টকটি আবার ভালো হবে। কেন ভালো হবে? এটা আমার কাছে একটু পার্সোনাল ইনফরমেশন ছিল, এটা ডাটার বাইরে ইনফরমেশন। তো যেহেতু ভালো হবে, সো এখান থেকে দেখেন এক টানে 70 থেকে 5 টাকা প্রফিট করে এই যে এত দিনের গ্যাপটা একদিনে ফিল আপ করেছে এবং ভলিউমটা অনেক ভালো হয়েছে। এই যে রিভার্স করার সময় যখন অনেক বড় ভলিউম নিয়ে রিভার্স করবে, এইটা একটা স্মার্ট মানের লক্ষণ। তাহলে এটা স্মার্ট মানের কনফার্মেশন পেয়ে গেছেন। এখানে দেখেন এই যে এমএসসিডি একটা ক্রস হচ্ছে, এই ডাটাটাও ক্রস হচ্ছে, এখানে উঠলো, তার মানে কি মোটামুটি উপরে ডাটা ক্রস করে 1 2 যে কম দিন হলেও 1 2 3 4 5 6 7 8 8 দিন থাকে, 1 2 3 4 5 6 7 8 8 দিন এইখানে পজিটিভ থাকা মানে বুঝেন ও 100 ক্রস করে ফেলবে। এই স্টেজে 8 দিন পজিটিভ থাকা মানে 100 ক্রস করা। তো সবচেয়ে স্ট্রং এটাকে সিলেকশন করেন জেনেক্সিল এবং আপনার সানলাইট, এই দুইটা সবচেয়ে বেশি স্ট্রংলি সাজেস্ট করছি। এরপরে চলুন দেখে আসি কেন সোনারগাঁ অনেক বেটার। চলুন সেটাই দেখে আসি ডাটাতে। ডাটাতে সোনারগাঁ দেখেন ব্রেকআউটটা নিয়েছিল কোথায়? ব্রেকআউটটা খুব ইম্পর্টেন্ট। এই যে 46.5-এ একটা ব্রেকআউট নিয়েছে, এখন আছে কত 46-এর ডাবল কত 90, ও আছে মাঝ পথে। তার মানে এখান থেকে 90 হতে এখনো 70 80 90 25 টাকার একটা গ্যাপ পাওয়ার সম্ভাবনা আছে। এই যে এখানে যে বড় ভলিউম দিয়ে একটা ডিস্ট্রিবিউশনের একটা প্রবণতা ছিল, সেখানে ডিস্ট্রিবিউশন না হয়ে আরেক পার্টি স্টকটা কিনে নিয়েছে এখানে। ঠিক আছে, এখানে হাত বদল হয় সাধারণত, এক পার্টি ছেড়ে দেয় লাভ নেওয়ার জন্য বা ভয় পেয়ে, আর এক পার্টি স্ট্রং মনে করে আবার কিনে নেয়, টেক ওভার করে। এক্ষেত্রে তাই ঘটেছে। 44 দোকানে কত, এখানেও 88। সো ব্রেকআউটের পরে যেটা অনেক স্ট্রং হলো, এই পজিশনটা এই যে ভলিউমের কারণে অনেক বেশি স্ট্রং। তো তুলনামূলক এর চেয়ে সানলাইট বিডি অনেক অনেক বেশি স্ট্রং। এখন ঢুকলে সানলাইট বিডিতে ঢুকবেন, এখন ঢুকলে আপনি জেনেক্সিলে ঢুকবেন। এরপরে চলুন দেখে আসি ইমারেল্ড অয়েলটা দেখে আসি। ইমারেল্ড এই যে 18 টাকা ব্রেকআউট হয়েছে, ঠিক সোনার গায়ের মতো সেম একই ধরনের প্যাটার্ন। 18 টাকায় ব্রেকআউট হয়েছে, ও 36 টাকা হবে। তাহলে এখানে ভলিউম কি দেখেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হতে হতে এখানে কি হয়েছে,
এখানে কিন্তু ভলিউম অলমোস্ট আগের চেয়ে ডাবল হয়ে গেছে। এই যে ডাবল হয় এটা কিন্তু স্মার্ট মানির লক্ষণ। তাহলে ৪টা ৫টা স্টকসে আপনার স্মার্ট মানি স্ট্রংলি দেখাই দিলাম কেন কি কারণে এই শেয়ারগুলা বেশি স্ট্রং। ঠিক আছে, এরপরে এরপরে দেখাবো হচ্ছে লোয়ারে দুইটা গুরুত্বপূর্ণ স্টক দেখাবো। এক হচ্ছে ঢাকা ডাইং। ঢাকা ডাইং কেন গুরুত্বপূর্ণ চলুন দেখে আসি। এই যে ঢাকা ডাইং অনেক দিন এখানে দেখেন, এইখানে মনে আছে কিনা ইলেকশনের পরের দিন এখানে বড় একটা হল্টেড হওয়ার পরে এখান থেকে সবাই ভেবেছিল স্টকটা ভালো হবে, এখান থেকে সম্ভবত ডাবল হয়ে যাবে। কিন্তু এখান থেকে কি হচ্ছে, একটা লং টাইমের কারেকশন, ১ মাস ২ মাস ৩ মাস ৪ মাস হয়ে গেছে। ৪ মাস পরে যখন এই স্টকটা এতদিনে কালেকশন লেভেল চলেছে, এখন কালেকশন শেষ। এখান থেকে এই যে ১৬.৬ থেকে এক টানে যাবে ১৯.২, ১৯.২ থেকে যাবে ২২.৯। এটা যদি পার করে তাহলে এটা ৪৪ টাকা। তাহলে কয় গুণ? ১৬ ৩ ১৬ ৪৮, প্রায় ৩ গুণ, ৪৮ টাকা ধরে নেন। এখান থেকে ৪৮ টাকা শেয়ারটি হবে, এটুকু ধরে নেন। এরপরে আরেকটা স্টক ডাবল হবে। আমি এই ১০-২০ টাকা প্রফিটের জন্য কিন্তু এসব শেয়ার বলতেছি না, এসব শেয়ার অলমোস্ট ডাবলই হবে দেখবেন। এই যে এখানে এই যে অনেক দিন পর একটা, এখান থেকে দেখেন এই লেভেলটা একই লেভেলের ট্রেড হয়েছে। তার মানে কি, এগুলো টোটালি কালেকশন হয়েছে, লং টাইম সময় নিয়ে কালেকশন হয়েছে। কতদিন সময় নিয়ে কালেকশন হয়েছে দেখি, সময়টা দেখি। তাও কালেকশন হয়েছে এখান ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ৬ মাস ধরে অলমোস্ট কালেকশন হয়েছে। এখন এই যে এটাকে এখন আহ, এই ৬ মাস অপেক্ষা যারা করেছে ওরা কিন্তু এই শেয়ারটাকে ২-৩ মাসের ভিতরে দেখবেন যে ১০০ টাকা বানায় ফেলবে, ২০০ টাকা বানায় ফেলবে। তো ঠিক আছে, মনোস্কুল নিয়ে কথা হলো। এরপরে আর একটা স্টক নিয়ে স্মার্ট মানি ঢুকেছে, বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ইএসএল। ইএসএল এই দিনের ভলিউম এখনো ক্রস করতে পারেনি, কিন্তু এই যে আপ ট্রেন্ডের সময় এখান থেকে গ্র্যাজুয়ালি ভলিউম বাড়ছে, এটা খুবই পজিটিভ। এখানে এই যে দেখেন, ইএসএল সাধারণত এই লেভেল থেকে ১২০ টাকা ইজিলি যেতে পারে। তো ইএসএল ১২০ টাকা যাবে, কিন্তু ইএসএল এসছে সানলাইট বিডি ডাবল হওয়ার প্রবাবিলিটি। তাহলে ইএসএল সিলেকশন করবেন নাকি সানলাইট? সানলাইট। যখন দ্বিতীয় আরেকটি স্টক কিনবেন, ডাইভার্সিফিকেশন বা ফান্ড অ্যালোকেশন করবেন, তখন ইএসএল নিতে আসবেন। ঠিক আছে, ফান্ড অ্যালোকেশনের ক্ষেত্রে প্রথম স্টক হিসেবে নেবেন আহ, আগে সানলাইট, তারপরে সেকেন্ড স্টক হিসেবে নেবেন জেনেক্সিল, থার্ড স্টক নেবেন মনোস্কুল, ফোর্থ স্টক নেবেন এমানুয়েল রয়্যাল, ফিফথ স্টক হিসেবে আসবেন এই যে ইএসএল এর দিকে। সবই তো বলে দিচ্ছি, সিরিয়ালও করে দিচ্ছি। এরপরে ইন্স্যুরেন্সের ভিতরে এই যে গ্লোবাল ইন্স্যুরেন্স দেখেন একটা আইডিয়াল পজিশনে আছে। এটা যখন এই ৩৫ ক্রস করবে তখন গ্লোবাল ইন্স্যুরেন্সটা নেবেন। এটা যখন ব্রেকআউট করবে, ব্রেকআউট করলে সাথে সাথে নিয়ে নেবেন। এরপরে ইন্স্যুরেন্স ভালো আছে দেখেন বিএনআইসিএলটা, বিএনআইসিএল খুবই আইডিয়াল পজিশন আছে। এই যে ৮৮-তে মেইন ব্রেকআউট করেছে ৬১-তে, তো ১২০ টাকা যাবে। এটাই মানে কন্টিনিউয়াস প্যাটার্নের টার্গেটই থাকে যে ও ডাবল হবে। তাহলে ৬০ টাকা থেকে ডাবল কত? ১২০ টাকা। যে স্টকগুলো এই যে প্রাইস ধরে ধরে দেখায় দিচ্ছি, এগুলো আপনারা শেখার জন্য আমার কাছে কোর্সটা করে ফেলবেন, তাইলে আপনাদের বুঝতে ভালো হবে। এই যে ৬০ টাকা, ৬০ থেকে ১২০ যাচ্ছে দেখেন। যেগুলো এভাবে ব্রেকআউট করে কন্টিনিউ করে, দুই একদিন থেকে ফেরত আসে কিছু স্টক, কিন্তু যেগুলো ব্রেকআউট করে কন্টিনিউ করে সেগুলা ওই ১০-২০ টাকা বাড়ে না, কিন্তু সেগুলো দেখবেন যে অলমোস্ট ব্রেকআউট থেকে ডাবলের দিকে চলে যায়। ঠিক আছে, এরপরে কোন স্টক দেখবেন? চলুন আপনাদের নতুন একটা সেক্টরে একটা স্টক দেখায় আসি, সিল্কো ফার্মা। এর মধ্যে রূপালী লাইফটা দেখেন, রূপালী লাইফটা আমার কাছে ভালো মনে হচ্ছে। রূপালী লাইফটা এই যে এখান থেকে ৯৪ ব্রেক করলেই নিয়ে নেবেন। তাহলে ব্রেক করলে এখান থেকে ১২০ টাকার দিকে স্টকটি যাওয়ার প্রবাবিলিটি আছে। রূপালী লাইফ ১৫০ হতে পারে।
এটা 150 যাওয়ার মতো স্টক। এই মুহূর্তে যাবে কিনা সব তো আর একসাথে বাড়বে না, 2-4টা লিড নিয়ে ফেললে সেগুলোই বাড়বে, আর এগুলো আস্তে আস্তে যাবে, কারণ সব জায়গায় তো ফান্ড থাকবে না, ফান্ড থাকবে 3-4টা স্টকসে, লিড দিবে 3-4টা, আর বাকি সব গুলাতে অল্প অল্প করে থাকবে, কিছু বাড়বে, কিছু স্টক বাড়বে 10%, কিছু স্টক বাড়বে 20%, কিছু 40%, কিছু কিছু 50%, কিছু 100% বাড়বে, কিছু আবার 200% বাড়বে। তো আপনারা কি করবেন, 200% দরকার নেই, মিনিমাম 50 থেকে 100% বাড়ার প্রবাবিলিটি যে স্টক গুলো এখন, সেই ধরনের স্টক সিলেকশন করবেন, যেহেতু মার্কেট ভালো। তাহলে প্রবাবিলিটি কোথায় দেখালাম, এই যে সান লাইফে দেখালাম ডাবল হওয়ার প্রবাবিলিটি, এই যে মনোস্কুল দেখালাম ডাবল হওয়ার প্রবাবিলিটি। মনোস্কুলের একটা প্রবলেম আছে, স্লো ভাবটা কাটতে ও 2-3টা হল্টেড মারতে হবে, যখন 2-3টা হল্টেড মেরে গতি আসবে তখন ও 200 দিকে যাবে। তার চেয়ে সানলাইট কিন্তু অলরেডি ট্রেন্ডে চলে আসছে, জেনেক্সিল অলরেডি ট্রেন্ডে চলে আসছে, এ ধরনের স্টক ডাবল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এ ধরনের স্টকসে আপনারা প্রাথমিক সিলেকশন করবেন, তারপরে স্টেডি কিছু, কি কোন স্টকটি কিনলে 1 মাসের ভিতরে আমি 15%, 16% কনফার্ম প্রফিট পাবো, অনিশ্চয়তা না, কনফার্ম পাবো, এই ধরনের কিছু শেয়ার সিলেকশন করবেন। যেমন ইএসএল দেখালাম, এই ধরনের স্টকস, ওই যে একমিল্যাব দেখালাম, 15% ইজিলি প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে এবং কনফার্ম পাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের স্টকস এরপরে সেকেন্ড ধাপে কালেকশন করবেন। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে পুরো ভিডিওটা দেখবেন, কারণ সব কথাগুলোই গুরুত্বপূর্ণ, সবকিছু শিখতে হলে, দেখতে হলে, বুঝতে হলে মার্কেটটাকে অবসর সময়ে প্রতিদিন শুক্রবার শনিবার আগের ভিডিওগুলোও দেখবেন, প্রতিটা ভিডিও রিভিউ করে করে সবগুলা যখন দেখবেন তখন দেখবেন যে এবং তার সাথে মার্কেটের ডাটাগুলা মিলিয়ে দেখবেন, দেখবেন যে কি পরিমাণ অ্যাকুরেসি এই ভিডিওগুলোতে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, ভিডিওগুলো কেন দেখা দরকার, কেন পুরো ভিডিও প্রতিদিন দেখা দরকার, এবং কেন কোর্স করা দরকার, এটা ভিডিওগুলা দেখলে এবং কোর্স না করলে বুঝতে পারবেন না কেন কোর্স করা দরকার। কোর্স করলে পারে আপনার এইগুলা স্টেপগুলা ধরতে অনেক সুবিধা হবে। অনেক কিছু জানা সত্ত্বেও মানতে পারা, সিদ্ধান্ত নেওয়া, বায়াসনেস থেকে বের হয়ে আসা, এবং আপনার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারা, ফান্ড ম্যানেজমেন্ট করতে পারা, ফান্ড অ্যালোকেশন করা, কয়টা শেয়ার কিনবেন, হঠাৎ করে একটা কিনবেন না, ধাপে ধাপে শেয়ার কিনবেন, কোন স্টেজে কিভাবে শেয়ার কিনবেন, অ্যানালাইসিস শেখার পরে কিন্তু সাইকোলজিক্যাল কিছু শেখার আছে, মেন্টালি কিছু বায়াসনেস দূর করার ব্যাপার আছে, আইকিউ বাড়ানোর দরকার আছে। এগুলা মার্কেটিং না, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আপনি সবকিছু শেখার পরেও সবকিছু ঠিক মতো মেনে চলে প্রফিট বের করতে গেলে আপনার কিছু সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট দরকার আছে। এটা এক একজনের আইকিউ, এক একজনের সাইকোলজি এক এক রকম। এটাকে ডেভেলপ করতে গেলে প্রচুর স্টাডি, প্রচুর প্র্যাকটিস করতে হয় প্রতিনিয়ত। কখন কয়টা ট্রেড নেবেন, কি করবেন, ছোট ছোট ট্রেড করবেন, বড় ট্রেড করবেন, না হঠাৎ করে ট্রেড করবেন, একটা শেয়ার কিনবেন না 5টা শেয়ার কিনবেন, অনেক বিষয় আছে। পোর্টফোলিও ম্যানেজমেন্টে ফুল জিনিসগুলা সেট আপ করে সাজায় দেওয়া আছে। তো পোর্টফোলিও ম্যানেজমেন্টের কোর্সটা আপনাদের অবশ্যই করে নিলে ভালো। চলুন পরের আরেকটি স্টক দেখে আসি। এই যে পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা দেখবো। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কি হলো, অনেক দিন পরে একটা এই যে রিভার্স করলো, এখান থেকে কিন্তু পায়োনিয়ার ইন্স্যুরেন্স একটা এই যে একটা গ্যাপ পাবেন, 5 টাকার একটা গ্যাপ পাবেন, এটা আরো ভালো হওয়ার একটা চান্স আছে মোটামুটি। তাহলে 68 হলে মোটামুটি এটা একটা রেঞ্জে যাচ্ছে। এরপরে রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মোটামুটি রিলায়েন্স ইন্স্যুরেন্স। চলুন এখন সবগুলো ইন্স্যুরেন্সের ডাটা শুধু আপনাদের দেখাবো, প্রত্যেকটা ইন্স্যুরেন্স দেখাবো, কারণ ইন্স্যুরেন্স সেক্টর ধরে পুরা ভালো, আজকে শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টর দেখাবো। শুরু থেকে শুরু করি, তাহলে প্রথমে শুরু করা যাক ইউনাইটেড ইয়ে দিয়ে, অগ্রণী দিয়ে শুরু করি। অগ্রণীর অবস্থাটা কি, এই যে দেখেন অগ্রণী ইন্স্যুরেন্সটা কি, ব্রেক আউট হচ্ছে, তার মানে ও ব্রেক আউট হলে এখান থেকে কি করবে,
এখান থেকে কিন্তু ও লিড নিয়ে নিবে। তো এই 24 টাকা থেকে ব্রেকআউট নিচ্ছে মানে অগ্রণী ইন্স্যুরেন্সও কেনা যায়, কিন্তু ভলিউম কি, ভলিউম আপনাকে এখনই সাজেস্ট স্ট্রংলি করতেছে না। ভলিউম যখন আরো বেশি ভলিউমে আসবে তখন নিতে হবে। এরপরে চলুন দেখে আসি এশিয়া ইন্স্যুরেন্স কি বলে। সবগুলা ইন্স্যুরেন্স দেখাবো আজকে। এশিয়া ইন্স্যুরেন্স এখনো কোনো কন্ডিশনেই আসেনি। ও এখনো মোটামুটি সামনের দিন থেকে হয়তো ভালো করবে, কারণ ইন্স্যুরেন্স ভালো হলে এটাও ভালো করবে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স দেখে আসি। এই যে 2 দিনের, 3 দিন, 4 দিনের একটা ক্যান্ডেল দিয়ে ঢেকে দিয়েছে, এটা পরের দিন আরেকটা বড় ক্যান্ডেল হওয়ার, এটাও ট্রেন্ডে আসতে এখনো আসে নাই, সময় লাগবে। তাহলে এশিয়া ইন্স্যুরেন্সের পরে কোন ইন্স্যুরেন্স, বিজিআইসি দেখে আসি চলুন। বিজিআইসিটা এই যে এখান থেকে ব্রেকআউট নিলে বিজিআইসি, কিন্তু ভলিউম এখনো বিজিআইসি কে সাজেস্ট করছে না। বিএনআইসিএল আসে পরে সিরিয়াল, বিএনআইসিএল তো বললাম 120 পর্যন্ত এটা যাবে। এরপরে চলুন দেখেছি সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সেন্ট্রাল ইন্স্যুরেন্স মাত্র শুরু হচ্ছে, এটা নজরে নেওয়ার দরকার নাই। সিটি জেনারেল ইন্স্যুরেন্স ওই যে বেড়ে একটা লাইনে প্যারালাল, তো সিটি জেনারেল ইন্স্যুরেন্স এখন ডিস্ট্রিবিউট হবে, এটা দরকার নাই। চলুন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দেখে আসি। কন্টিনেন্টাল এখান থেকে একটা আবার আপ ট্রেন্ড হবে, সুইং হবে। এই সুইং এ যদি 36 পার করে যায় তাইলে ও আরেকটা ওয়েভ হবে। এরপরে চলুন ক্রিস্টাল দেখে আসি। ক্রিস্টাল তো অলরেডি বলা হয়েছে, ক্রিস্টালে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই যে এখান থেকে 75 থেকে 92 এই পর্যন্ত একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, অলমোস্ট 10-15 টাকার একটা প্রফিট। মিনিমামে যে প্রফিটটা হবে এখান থেকে 6 আর এদিকে 84, 6 4 10 টাকা এখান থেকে প্রফিট হবে। তো 75 টাকার শেয়ার, 10 টাকা প্রফিট হলে পার্সেন্টেজ হিসাবে তো কম না, অলমোস্ট কত পার্সেন্টেজ হিসাব করো, কাছাকাছি তো 7.5 টাকা হলে 10%, এরপরে দিন অলমোস্ট 15% প্রফিট পাবেন এইটুকু গ্যাপ পেলেই। আর এখানে গ্যাপ পেলে আরো 7%, তার মানে 15 7 22% পাবেন ক্রিস্টাল নিলে। ক্রিস্টাল নিতে পারেন, ক্রিস্টালের পজিশন ভালো। ডিজিআইসি তো ইন্স্যুরেন্স সেক্টরের দিকে যদি সবার ক্রেজ হয় কোন কোন ইন্স্যুরেন্স নেবেন, সেই ইন্স্যুরেন্স গুলাই আপনাদের বের করে দিচ্ছি। এটা কোনো পজিশন এখনো তৈরি হয়নি। ঢাকা ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। ঢাকা ইন্স্যুরেন্স এখানে একটা ব্রেকআউট নিতে যাচ্ছে, ভলিউমের কন্ডিশনও ভালো, ঢাকা ইন্স্যুরেন্স ভালো হতে পারে। 43 আছে তো এটা, এইটা ঢাকা ইন্স্যুরেন্স নজরে নিতে পারেন। এরপরে ইস্টার্ন ইন্স্যুরেন্স দেখি চলুন। ইস্টার্ন ইন্স্যুরেন্স তো এখানে এই যে এখান থেকে 64 পর্যন্ত ইজিলি একটা রেঞ্জ নেবে, তাহলে 8 6 2 আর 4 6 টাকা প্রফিটের একটা পসিবিলিটিস আছে। তো এটা হচ্ছে ওইগুলো ভালো, পার্সেন্টেজ যেটা বেশি দিবে সেখানে যাবেন, কেন এখানে যাবেন এত আর্লি। ইস্টল্যান্ড কি বলে দেখি। ইস্টল্যান্ড এই যে বাড়ার পরে একটা কারেকশন হয়েছে, এখান থেকে হয়তো আবার বাড়তে পারে। তারপরে চলুন আরেকটা দেখে আসি। ইআইএল, ইআইএলটা মোটামুটি ট্রেন্ড নিচ্ছে, এখান থেকে ইআইএল এর অবস্থা ভালো, এই যে ভলিউম গ্রাজুয়াল হচ্ছে। ইআইএলটা নিবেন, ইআইএলটা অনেক ভালো পজিশন, এখানে কনফার্ম একটা 10-15% প্রফিট দেখা যাচ্ছে। তাহলে ইআইএল ঢাকা ইন্স্যুরেন্স পাওয়া গেল। এরপরে ফেডারেল দেখে আসি চলুন। ফেডারেলটা এই যে এখান থেকে ব্রেকআউট হলে, ভলিউম ভালো না, এখনো ফেডারেলটা নেওয়া যায় না। গ্লোবাল তো আগেই বলেছি। এরপরে গ্রিন ডেলটা দেখে আসি চলুন। গ্রিন ডেলটা মাত্র শুরু হচ্ছে, তো এখানে 60 61 থেকে এই যে 6 টাকা, 5-6 টাকার একটা গ্যাপ ইজিলি পাবেন। তারপরে চলুন আইসিআইসিএল দেখে আসি। আইসিআইসিএলটা এখান থেকে এখনো তেমন কোনো অবস্থা তৈরি হয়নি, এইটা ব্রেকআউট নিলে তখন একটু ভালো হতে পারে। আইসিএল এর অবস্থা অত ভালো না। ইসলামী ব্যাংক তো অলরেডি, ইসলামী ইন্স্যুরেন্স অলরেডি গেম গেম হচ্ছে, তাহলে একে ব্রেকআউট ধরবেন 42 থেকে, যদি ডাবল হয় তাহলে 42 দোকানে কত 84, 84 টাকা যাওয়ার মতো স্ট্রেংথ থিয়েটার আছে। হ্যাঁ, আরো কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করলে ও যাবে। এই যে বড় ভলিউম কালকে দেখেন, যদি আবার বাড়তে থাকে তাহলে ওই স্ট্রেংথ নিতে পারে। জনতা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স এই যে বাড়ার পরে কারেকশন হয়ে
এখানে একটা ব্রেকআউট নিলে হয়তো বাড়তে পারে। এই মুহূর্তে আমার এটা এতটা পছন্দ হচ্ছে না। কর্ণফুলীও এতটা পছন্দ হচ্ছে না। মেঘনা ইন্স্যুরেন্সটা দেখি। মেঘনা ইন্স্যুরেন্স এখান থেকে একটু বাড়তে পারে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স দেখি। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স একটু ব্রেকআউট নিয়েছে। ভলিউমও মোটামুটি ভালো, এটা একটু বাড়তে পারে, বাট ডাবল হওয়ার বা কন্টিনিউশন কোনো প্যাটার্নে এখনো যায়নি। যেটা কন্টিনিউশন প্যাটার্নে চলে গেছে সেটাকে আমরা নিব, অন্যটাকে আমলেই নিব না। এই যে নিটলটা নিতে পারেন, মারাত্মক পজিশনে, নিটলটা এক্সিলেন্ট পজিশনে, বেস্ট একটা স্টক বের করে দিলাম নিটল। এই যে নিটলটা সবচেয়ে ভালো স্টক পাইলাম আনসিনের মধ্যে। সবগুলা শেয়ার দেখলে যে এইগুলা ভালো হয়, যে একটা শেয়ার না একটা শেয়ার বের হয়ে আসে। তো নিটল কিন্তু বের করে দিলাম। আর কি, নিটলের পরে নর্দার্ন দেখি চলেন। নর্দার্ন ইন্স্যুরেন্স অনেক স্ট্রং, নর্দার্নটা কন্টিনিউশন প্যাটার্নে চলে যাচ্ছে, নর্দার্নটা নিতে পারেন। এরপরে চলুন প্যারামাউন্টটা দেখে আসি, প্যারামাউন্ট কি বলে। প্যারামাউন্ট এই যে একটু স্লো। এরপরে চলুন পিপলস ইন্স্যুরেন্স দেখে আসি। পিপলস ইন্স্যুরেন্স, পিপলসটা এখান থেকে নিতে পারেন, এখান থেকে মোটামুটি 6 টাকার একটা গ্যাপ আছে পিপলস ইন্স্যুরেন্সে। তারপরে ফোনিক্স ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। ফোনিক্স ইন্স্যুরেন্স এতটা সুবিধার মনে হচ্ছে না, প্রগতি ইন্স্যুরেন্স দেখে আসি। প্রগতি ইন্স্যুরেন্স এখান থেকে একটা মোটামুটি ভালো গ্যাপ হবে, ৭৩ থেকে মোটামুটি যে 7 টাকার একটা গ্যাপ, এই গ্যাপটা পাবেন। তারপরে প্রাইম ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। প্রাইম ইন্স্যুরেন্স এখানে একটা ব্রেকআউট নিচ্ছে, এটা কিন্তু ভলিউম এখনো সাজেস্ট করে না। এরপরে চলুন প্রভাতী ইন্স্যুরেন্সটা দেখে আসি। প্রভাতী ইন্স্যুরেন্সটা ভলিউম এতটা সাজেস্ট করে না। পুরবি জেনারেলটা দেখে আসি। পুরবিটা মোটামুটি ধীরে ধীরে ভলিউম নিয়ে আগাচ্ছে, পুরবিটা দেখতে পারেন। এরপরে রিলায়েন্স তো দেখাইছি, রিলায়েন্সটাও মোটামুটি ভালো। রিলায়েন্সটা ভালো পজিশনে আছে, রিলায়েন্সটা সিলেকশনে নিতে পারেন। এরপরে রিপাবলিকের কোনো তেমন অবস্থা দেখতেছি না। এসআইসিএলটা দেখি। এসআইসিএল ডাউন ট্রেন্ড। এসআইপিএলসি দেখি। এসআইপিএলসি একটা ব্রেকআউট নিয়ে আবার ধীরে ধীরে এগিয়ে আসছে, এই শেয়ারটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে, প্যাটার্ন ওইরকমই, দেখবেন আস্তে আস্তে একসময় 100-র দিকে চলে গেছে এটা। সোনার বাংলা ইন্স্যুরেন্স দেখে আসি। সোনার বাংলা ইন্স্যুরেন্সে যে ডাউন ট্রেন্ড, এটার কোনো অবস্থা নেই। যে কোনো ইন্স্যুরেন্স সিলেক্ট করবেন না, অনেকের ব্রেনে আছে যে সোনারগা ভালো, সোনার বাংলা ইন্স্যুরেন্স কিনি, সোনার বাংলা ইন্স্যুরেন্স তো ভালো করে, এখন কিন্তু ভালো করার মতো গ্রাফ না। তো এগুলা গ্রাফ দেখলে এটাই সুবিধা, সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হয়, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার চেয়ে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স অনেক ভালো অবস্থান আছে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স মাস্ট বাই। সবচেয়ে ভালো অবস্থানে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আছে। টাকা ফুল দেখি। টাকা ফুল ব্রেকআউট হয়েছে, এটা দেখতে পারেন। ইউনিয়ন ইন্স্যুরেন্স কি বলে দেখে আসি। ইউনিয়ন ইন্স্যুরেন্স এখান থেকে ওই যে ৪১ পর্যন্ত আবার বাড়তে পারে। এরপরে ইউনাইটেড ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। ইউনাইটেড ইন্স্যুরেন্স অনেক লোয়ারে থেকে উঠতেছে, এটা লোয়ারে থেকে, এই যে লোয়ারে থেকে ঘুরতেছে, এটার কিন্তু রেঞ্জ আছে ভালো, মোটামুটি ৫-৭ টাকার একটা রেঞ্জ আছে, এটা একটা এই স্টকস এর ভালো দিক। তাছাড়া তাহলে দুইটা ইন্স্যুরেন্সের ভিতরে তিনটা স্টকস ভালো পাইলাম, সাজেস্ট করব। অনেকগুলো বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ভিতরে সবচেয়ে ভালো রিলায়েন্স ইন্স্যুরেন্স পাইলাম, বাড়ে নাই, বাড়া কেবলকার শুরু। এর ভিতরে নিটল ইন্স্যুরেন্স পাইলাম, তারপরে ঢাকা ইন্স্যুরেন্স পাইলাম, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পাইলাম। তাহলে নিটল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এই তিনটার ভিতরে যদি বলেন যে বেস্ট কোনটা, তাহলে আরেকটু ভলিউম ডাটা দেখতে হবে।
ঢাকা ইন্স্যুরেন্সের ভলিউম 2 লাখ হচ্ছে। এরপরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ভলিউম দেখি। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ভলিউম 5 লাখ এবং নিটল ইন্স্যুরেন্সের ভলিউম কত? নিটল ইন্স্যুরেন্সের ভলিউম হয়েছে 3 লাখ। সবকিছু মিলে আইডিয়াল পজিশনে আছে নিটেল নিটেল ইন্স্যুরেন্স। নিটল ইন্স্যুরেন্সটা নিতে পারেন, সবচেয়ে বেশি ভালো পজিশন মনে হচ্ছে নিটল ইন্স্যুরেন্স। এরপরে দেখে আসি ওয়েব লেন্থ গুলা কি বলে, তাইলে আর একটু ভালো পজিশন বোঝা যাবে। নিটল ইন্স্যুরেন্সের ওয়েব লেন্থটা দেখে আসি। এই যে নিটল ইন্স্যুরেন্সের ওয়েব লেন্থ, এমনি এখানে তো আপ ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু টার্গেট খুব একটা বেশি দেখায় না, 34-35 এরকম দেখায়। এরপরে ঢাকা ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখি। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এটাও তো খুব একটা টার্গেট দেখায় না এখান থেকে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখায় না। এরপরে ঢাকা ইন্স্যুরেন্স দেখি। ঢাকা ইন্স্যুরেন্স ঢাকা ইন্স্যুরেন্স 47-এর একটা রেঞ্জ দেখায়। রেঞ্জ ভালো দেখায় ঢাকা ইন্স্যুরেন্স এই তিনটার ভিতরে। তো ঠিক আছে, নিটল, স্ট্যান্ডার্ড, ঢাকা ইন্স্যুরেন্স দেখতে পারেন। এরপরে আপনাদের আজকে দেখাবো লাইভ গুলা, সবগুলো লাইভ দেখাবো, যতগুলো লাইভ আছে লাইভ গুলা দেখবেন এখন। চলুন লাইভ গুলা দেখি আপনাদের। CLICL টা দেখেন লাইভ। এটা মাত্র ঘুরতেছে, দেখতে পারেন। ডেল্টা লাইভ দেখবো এরপরে। ডেল্টা লাইফ যে মোটামুটি আপ ট্রেন্ড স্ট্রং আছে। এরপরে ফারিস্ট লাইফ দেখবো। ফারিস্ট লাইফ কেবল ঘুরতেছে, তেমন কোনো পজিশন এখনো তৈরি হয়নি। মেঘনা লাইফ দেখে আসি। মেঘনা লাইফ খুব নাইস পজিশনে আছে। মেঘনা লাইফে যে এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে, অনেক দিন পরে মেঘনা লাইফের একটা স্ট্রেংথ আসতেছে। মেঘনা লাইফটা তুলনামূলক লাইফ সেক্টরের ভিতরে মনে হচ্ছে ভালো। তারপরে দেখে আসি, চলুন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সও ভালো মনে হচ্ছে, এটাও একটু বাড়তে পারে। ভলিউম কি অবস্থা? তারপরে পদ্মা লাইফটা দেখে আসি। পদ্মা লাইফের অবস্থা নেই তেমন। তারপরে পপুলার লাইফ দেখবো। পপুলার লাইফ অনেক স্ট্রং, পপুলার লাইফ নিতে পারেন। পপুলার লাইফ খুবই স্ট্রং, ভালো অবস্থা সবচেয়ে মনে হচ্ছে পপুলার লাইফের। পপুলার লাইফ ঠিক আছে। পপুলার লাইফের পরে কোন স্টকটি দেখবো? দেখবো হচ্ছে প্রগতি লাইফ। প্রগতি লাইফ প্রগতি লাইফ তো মাত্র কেবল শুরু হচ্ছে, অনেক লোয়ারে আছে। এই স্টকটি নিতে পারেন, কারণ এই যে লোয়ার থেকে শুরু করলে মোটামুটি এই স্টক গুলো ভালো হয়, বাট ট্রেন্ডটাও ক্লিয়ার করেনি। আপ ট্রেন্ড, এই যে এই ট্রেন্ডটাকে ক্লিয়ার না করলে একটু রিস্কি, সময় লাগতে পারে অনেক সময়। বাট এই যে এখানে বাই দিলে লস হওয়ার সম্ভাবনা নেই। যারা একটু রিস্ক ফ্রি ইনভেস্ট করতে চান তাদের জন্য প্রগতি লাইফ খুবই ভালো পজিশনে আছে, একটু সময় নিলেই প্রফিট পাবেন। এরপরে প্রাইম লাইফ দেখে আসি, চলুন। প্রাইম লাইফের তেমন কোনো অবস্থা ভালো মনে হচ্ছে না, ধীরে ধীরে বেড়ে এখন স্লো একটা অবস্থানে আছে। প্রোগ্রেস লাইফটা দেখি। প্রোগ্রেস লাইফও নিচের থেকে একদম উঠতেছে, এটা মোটামুটি একটু বাড়তে পারে। রূপালী লাইফটা দেখি। তাহলে লাইভ গুলা দেখায় আজকে শেষ করে দিব।
কালকে দেখাবো অন্য আরো দুইটা সেক্টর, এর ভিতরে টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর দেখাবো কালকের ভিডিওতে। আজকে এই যে রূপালী লাইফ দেখাচ্ছি, রূপালী লাইফ মাত্র শুরু হচ্ছে। রূপালী লাইফ সব দিক থেকেই বেটার পজিশন। এখন নতুন করে কিনলে রূপালী লাইফ কেনা যায়। লাইফ সেক্টরের আরেকটা যদি সাজেস্ট করি তাহলে আমি রূপালী লাইফ করব। সন্ধানী ইন্স্যুরেন্স লাইফ, সন্ধানী তো ফাঁকতালে অনেক ভালো করে ফেলেছে। এই যে এখান থেকে অলরেডি ট্রেন্ড নিয়েছে, সন্ধানী তো ভালো অবস্থা। সন্ধানী কিন্তু ট্রেন্ডে আছে, সন্ধানী নেওয়া দরকার। ঠিক আছে, সন্ধানী সিলেকশনে থাকলো। এরপরে সোনালী লাইফ দেখে আসি। সোনালী লাইফটা মনে হচ্ছে এখান থেকে অনেক বেশি বাড়বে। সোনালী লাইফটা কিন্তু ট্রেন্ড নিয়ে আছে এবং কন্টিনিউশন প্যাটার্নে আছে। ব্রেকআউট নিয়েছে 70-এ। ও আশা করি যদি কন্টিনিউশন প্যাটার্নে পড়ে যায় তাহলে ও বাড়বে, এখান থেকে অনেক বাড়ার চান্স আছে। তাহলে সোনালী লাইফ ভালো অবস্থানে আছে। এখানে আছে সান লাইফ ভালো অবস্থানে। সানলাইফ যে এখানে ব্রেকআউট নিতে হবে, এটা ব্রেকআউট না নেওয়া পর্যন্ত এটাকে ভালো অবস্থান বলা যায় না। এই ৭৬টাকেও ব্রেক করতে হবে। আছে কততে? আছে ৭৫-৮০-তে। প্রায় পিক লেভেলেই আছে। এটাকে পরশুদিন প্লাস থাকা মানে ও ব্রেক করে ফেলবে ওর অবস্থাটা। টিলেলটা দেখে আসি কি বলে। টিলেলটার কন্ডিশন অতটা ভালো না। তাহলে লাইফের ভিতরে কোনটা ভালো দেখা যাচ্ছে? ইন্স্যুরেন্সের ভিতরে পাইলাম নিটল, স্ট্যান্ডার্ড এবং ঢাকা ইন্স্যুরেন্স। লাইফের ভিতরে পাইলাম রূপালী লাইফ, সান লাইফ। সান লাইফ ১ নাম্বার, ২ নাম্বার রূপালী লাইফ। ৩ নাম্বারে কোন লাইফকে স্থান দিব? ৩ নাম্বারে দিই হচ্ছে ৩ নাম্বারে স্থান দেই সন্ধানী ইন্স্যুরেন্স। ঠিক আছে, তাহলে ১ নাম্বার সান লাইফ, ২ নাম্বার রূপালী লাইফ। ৩ নাম্বার কি দরকার আছে? দরকার নেই। এই দুইটা থাকলে এনাফ। ১ নাম্বার সান লাইফ, ২ নাম্বার রূপালী লাইফ। এত বেশি স্টকসের দরকার নাই। একটা সেক্টর খুঁজে ২টা খুঁজে পাইলে এনাফ। ঠিক আছে, তাহলে আপনাদের আজকে যথেষ্ট স্টক ২টা সেক্টরের খুঁজে দিলাম। লাইফ এবং ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু ভালো হওয়ার চান্স আছে, এখান থেকে আপনাদের ২টা ৪টা করে স্টক খুঁজে দিলাম। তাহলে লাইফ সেক্টরে ১ নাম্বার সান লাইফ, ২ নাম্বার রূপালী লাইফ। ইন্স্যুরেন্স সেক্টরে ১ নাম্বার যদি বলেন কোনটা, বিএনআইসিএল। এবং ২ নম্বরে যদি কোনোটা বলেন সেই ক্ষেত্রে আমি বলবো যে নিটল ইন্স্যুরেন্স কিনেন। আর বাকি আমি আপনাদের সাজেস্ট করব না। এই পর্যন্তই থাকলো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।